তাপে পুড়ছে সারা দেশ, কোনো সুখবর দিতে পারছে না আবহাওয়া বিভাগ। তাপ প্রবাহ না কমা পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ। ইরান ইসরায়েল উত্তেজনায় মধ্যপ্রাচ্যে শ্রমবাজার নিয়ে শঙ্কা, স্থিতিশীল রাখতে পদক্ষেপের পরামর্শ, সংকট দেখছে না সরকার। উচ্চ মূল্যস্ফীতি পাল্টে দিচ্ছে জীবনযাত্রা, ব্যয় মেটাতে সরকারি ঋণে ক্ষতিগ্রস্ত হবে ব্যক্তি খাত, বিনিয়োগ বাণিজ্য নিয়ে শঙ্কা। ডলার মূল্য বৃদ্ধির পরও হজের খরচ কমিয়েছে সরকার, বললেন ধর্মমন্ত্রী। অনিয়মে জড়িত এজেন্সির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। এবং সরকারি বাড়ি থেকে উচ্ছেদ অভিযানের পরও টনক নড়েনি অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের, বাড়ি ছাড়তে নানা টালবাহানা। দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। তীব্র খরতাপে পুড়ছে দেশ, আগামী 2-3 দিন তাপমাত্রা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এই জন্য দেশ জুড়ে 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে প্রতিষ্ঠানটি। শনিবার দুপুর রাজধানীর আগারগাঁয়ে আবহাওয়া অধিদপ্তর সতর্কতা জারি করে। ভারতের কলকাতা, বিহার সহ বিভিন্ন জায়গায় এখন সর্বোচ্চ 43 ডিগ্রি তাপমাত্রা। এর প্রভাবে চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা বেশি। এপ্রিল মাস জুড়ে তাপ প্রবাহ কমার কোনো পূর্বাভাস নেই বলে জানান আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম। এদিকে সারা দেশে চলমান তীব্র তাপ প্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বাতাসে একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে, এটা 100% কখনো বেশি না। যখন বৃষ্টি হয় তখন সেটা 100-এর কাছাকাছি চলে যায়, যখন কুয়াশা হয় 100-এর কাছাকাছি চলে যায়। সকালে এবং বিকালে তারতম্য ঘটে, কারণ কি সকালে তাপ কম থাকে, আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে। বিকেলে তাপ কমে যায়, সন্ধ্যার দিকে তাপ কমে যায়, আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যায়। কারণ কি যত তাপ দিবেন সেটা এক্সপান্ড ঘটে, বাতাসে এক্সপান্ড উপর নিচে সব জায়গায় ঘটে, তখন আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় সেটা ছড়ায় পড়ে। আর যখন তাপ কম থাকে তখন কি করে, সেটা কমপ্যাক্ট হয়, জলীয় বাষ্পের পরিমাণটা তখন। তীব্র খরতাপে পুড়ছে সারা দেশ, তীব্র গরমে হাঁসফাঁস নগর জীবন। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, গরমের তীব্রতা কেমন দেখছেন আর পথঘাটের অবস্থা কি, আমাদের বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরে। সেখানে সবশেষ যে তথ্য যেটি করা হয়েছে সেটি অনুযায়ী আগামী আরো কয়েকদিন আবহাওয়া যে তাপমাত্রা চলছে সেটি কিন্তু অব্যাহত থাকবে এবং সেটি হিট অ্যালার্ট, 3 দিনের হিট অ্যালার্ট এখন পর্যন্ত জারি করা হয়েছে এবং সেটি এপ্রিল জুড়েই কিন্তু আবহাওয়া যে তাপমাত্রা এখন যেটি চলছে 40-41, সেটি কিন্তু অব্যাহত থাকবে বলে বলা হচ্ছে এবং খুব দ্রুত আসলে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও দেখছি না, ফলে এই যে তাপমাত্রা সেটি কিন্তু আরো কিছুটা এক্সটেন্ড হতে পারে। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে আবহাওয়া অধিদপ্তরের একজন কর্মকর্তা শাহিনুল ইসলাম, তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমরা তার কাছ থেকে একটু জানতে চাবো যে এখন যে হিট ওয়েভটা চলছে সেটা আসলে আরো কতদিন পর্যন্ত এক্সটেন্ড করতে পারে, আপনাদের কাছে কি পূর্বাভাস আছে? যেহেতু আমাদের স্থানীয়ভাবে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই, অথবা 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে, বিশেষ করে সিলেট ডিভিশন এবং চট্টগ্রাম ডিভিশন। তাছাড়া অন্যান্য অঞ্চলে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই। আর তাছাড়া আমাদের বাংলাদেশের পশ্চিমে যদি যায়, যতগুলো ভারতের অঙ্গরাজ্য আছে সেখানে বৃষ্টির সম্ভাবনাটা একটু কম। ওই দুইটার প্রভাব মিলিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি সামনের অথবা এপ্রিল মাসের যে কয়েকটা দিন বাকি আছে, তাপমাত্রা তেমন একটা হেরফের হবে না। হেরফের হলে সাময়িক সময়ের জন্য, যখন লোকালি কিছু বৃষ্টিপাত হবে। এছাড়া আমাদের যে হিটওয়েভটা আছে হয়তোবা বেশিরভাগ জায়গাতে আমাদের কন্টিনিউ করতে পারে। আর একটা জিনিস আমি যদি আপনাদের এই ফিগারটা একটু দেখাই তাহলে একটু ক্লিয়ার হওয়া যাবে আমাদের। এখানে আমাদের কলকাতার দিকে টেম্পারেচার 43 ডিগ্রি সেলসিয়াস, যেটা অনেক বেশি আমাদের বাংলাদেশের তুলনায়। আর বাংলাদেশের পশ্চিমে যতগুলো অঙ্গরাজ্য আছে দেখেন 42, 41, 40 এরকম অনেক দিক টেম্পারেচার বেশি, যেটা বাংলাদেশ থেকে 1000 কিলোমিটার দূরেও প্রায় 39, 40, 41 এরকম আছে। যেহেতু ওইখানেও কোনো বৃষ্টি নেই এবং এই তাপমাত্রার প্রভাবটাই মূলত আমাদের রাজশাহী, খুলনার দিকে বেশি পড়ছে, সাথে ঢাকাও হচ্ছে। এবং এদিকে দেখেন 36 ডিগ্রি সেলসিয়াস রংপুর, সিলেট এবং চট্টগ্রামের দিকে, ওই সাইডটাতে আমাদের তাপমাত্রাটা একটু কম থাকে তুলনামূলক পশ্চিম সাইডের তুলনায়। আমি ইন্ডিয়ার যদি পূর্ব উত্তর অংশ ধরি, উত্তর কিংবা উত্তর পূর্ব অংশ ধরি, মোটামুটি সেখানেও টেম্পারেচার 36 বা তার নিচে রয়েছে। শুধু আমাদের ইন্ডিয়ার এই অঙ্গরাজ্যগুলোতে আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচারটা 40 বা 40-এর বেশি দেখা যাচ্ছে। এখন ওইখানে যদি দীর্ঘমেয়াদী একটা বৃষ্টি না হয় বা দীর্ঘ সময় নিয়ে যদি একটা বৃষ্টি না হয় এবং বাংলাদেশের লোকালি যদি বৃষ্টি না হয়, তাহলে তাপমাত্রাটা আগামী কয়েকদিন কমার সম্ভাবনাটা খুবই কম। আমরা এনডব্লিউপি পূর্বাভাস থেকে বা মডেল পূর্বাভাস থেকে যেটা দেখতে পাচ্ছি,
আগামী 10 দিন মোটামুটি মানে আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনাটা কম, বিশেষ করে বাংলাদেশের পশ্চিম সাইডের ভারতের অঙ্গরাজ্যগুলোতে। আর যদি আমাদের কিছু বৃষ্টি হয় সেটা লোকালি হতে পারে ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রামের দিকে, তখন সেটা লোকালি কিছু টেম্পারেচার কমে আবার দীর্ঘ সময় না কমে কিছুক্ষণ পরে বা কয়েক ঘন্টা পর তাপমাত্রা আবার বেড়ে যেতে পারে। তা আলটিমেটলি সারমর্ম বলতে গেলে আমাদের তাপ প্রবাহে তেমন একটা পরিবর্তন নাও হতে পারে। এখন যে হিট ওয়েভ চলছে এটা সর্বোচ্চ তাপমাত্রা কত হতে পারে বলে আপনাদের ধারণা করছেন? যে আমাদের এখন পর্যন্ত গতকালকে টেম্পারেচার আসছিল 41.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা আজকে 3টার পরে আমরা জানবো যে টেম্পারেচারটা 41.5 আসে না সামান্য বাড়তে পারে। আর আমরা আশা করছি যে 43 বা 42-এর বেশি উঠতে হয়তো বা নাও উঠতে পারে টেম্পারেচারটা। 42 বা অতি তীব্র তাপপ্রবাহ মানে 42 বা তারপরে গেলে আমরা অতি তীব্র তাপপ্রবাহ বলি, অথবা 42 বা 43-এ করে থাকতে পারে। আমরা গত বছরের রেকর্ডও যদি দেখি, আমাদের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনাতে গত বছর এপ্রিল মাসেই 43 ডিগ্রি সেলসিয়াস, যেটা এখন পর্যন্ত হয়তো বা ক্রস করিনি। আর আগামী হয়তো বা কয়েকদিন টেম্পারেচার আমরা বাড়লেও যে সেরকম হারে বাড়বে তা না, ফ্র্যাকশন আকারে বাড়তে পারে, 0.1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। তো হয়তো বা 43-এর কাছাকাছি টেম্পারেচার আমাদের বিশেষ করে খুলনা ডিভিশন বা রাজশাহী ডিভিশন চলে আসতে পারে আগামী কয়েকদিনের মধ্যে। আপনাকে ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম আবহাওয়া অধিদপ্তরের একজন কর্মকর্তা শাহিনুর ইসলামের সঙ্গে। তিনি যেটি বলছেন যে আগামী আরো কয়েকদিন যে হিট ওয়েভ চলছে সেটি কিন্তু অব্যাহত থাকতে পারে বলে। তো ন্যান্সি, এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবহাওয়া অফিস থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী হাসান মাহমুদ। এবার চট্টগ্রামের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, চট্টগ্রামে এখন তাপমাত্রা কত আর পরিস্থিতি উন্নতির কোনো পূর্বাভাস আছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন। জি ন্যান্সি, আপনি যেমনটা বলছেন আসলে চট্টগ্রামের তাপমাত্রা কমার কোনো লক্ষণ নেই, কারণ তাপমাত্রা বাড়ছে। এই তাপদাহের কারণে আসলে মানুষের মাঝে এক ধরনের নাভিশ্বাস তৈরি হয়েছে। পাশাপাশি তাপদাহ যেভাবে বাড়ছে, লোডশেডিং আসলে পাল্লা দিয়ে বাড়ছে। কারণ লোডশেডিং এবং তাপদাহের কারণে আসলে নগরবাসীর মনে এক ধরনের নাভিশ্বাস তৈরি হয়েছে। পাশাপাশি তীব্র তাপদাহের কারণে নগরীর যেসব হাসপাতাল রয়েছে, সরকারি বেসরকারি সবগুলো হাসপাতালে আসলে গরমজনিত যেসব রোগ রয়েছে সেগুলো নিয়ে সাধারণ মানুষ ভিড় করছেন। বিশেষ করে শিশুরা এই রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্ট, সর্দি, হঠাৎ স্ট্রোক, এগুলো নিয়ে আসলে নগরীর যেসব হাসপাতাল রয়েছে সেগুলোতে আসলে সাধারণ মানুষ ভিড় করছেন। তবে আবহাওয়া দপ্তর বলছে আগামী কয়েকদিনের মধ্যে আসলে তাপমাত্রা কমার কোনো লক্ষণ নেই, বা বৃষ্টি কিরকম হতে পারে তাও কোনো নিশ্চয় হতে পারতেছে না আবহাওয়া দপ্তর। তবে এই তাপমাত্রার সাথে বসে যুক্ত হয় নগরবাসীর মাঝে নাভিশ্বাস তৈরি হয়েছে। পাশাপাশি হাসপাতালগুলিতে আসলে ভিড় করছেন নগরবাসী। চিকিৎসকরা বলছেন যে তীব্র তাপদাহ থেকে বাঁচতে হলে বিশুদ্ধ পানি পান করা এবং অনিরাপদ যেসব খাবার রয়েছে সেগুলো এড়িয়ে চলায় ভালো। আর যেখানে সেখানে তাপদাহের কারণে বের না হয় ভালো, কারণ যারা বাসা থেকে বের হবেন তারা যেন ছাতা বা অন্য কিছু নিয়ে বের হয়, কারণ এই তাপদাহ থেকে যতটুকু পারা যায় আসলে নিরাপদে চলাচল করার জন্য বিশেষজ্ঞরা বলেছেন। ন্যান্সি। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী AKM নাজিম। দক্ষিণ বাড্ডা ঝিলপাড় এলাকা সংলগ্ন হাতির ঝিলে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভাসছে। শনিবার সকালে মরদেহটি ভাসতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল 7টার দিকে মরদেহ দেখতে পায় তারা। পরে জাতীয় জরুরি সেবা 999-এ কল দিয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয় লাশটি উদ্ধারে কাজ চলছে। এখন পর্যন্ত মরদেহের নাম পরিচয় শনাক্ত করা যায়নি। ময়না তদন্তের পর বিস্তারিত বলা যাবে। আমরা সকাল 7টা বাজে ওই ব্রিজের তল থেকে দেখতেছি লাশটা ভাসতে ভাসতে আসতেছে। লাশের দায়িত্ব কেউ নিতে চায় না, এখন মারা যাওয়ার পর মনে কোনো দাম নেই। আর সকাল 9:30টার পরে নদীতে দেখছি লাশটা ভাসতেছে। ইরান ইসরায়েল উত্তেজনায় মধ্যপ্রাচ্যের শ্রমবাজার নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। বাইরা মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান বলছেন, অস্থিরতার কারণে দেখা দিতে পারে অনিশ্চয়তা। আর অভিবাসন বিশেষজ্ঞ CR আবরার মনে করেন, বাংলাদেশ সরকার ও মিশনগুলোর কূটনৈতিক তৎপরতার উপর নির্ভর করবে শ্রমবাজারের স্থিতিশীলতা। তবে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলছেন, চলমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে প্রভাব পড়বে না। এ নিয়ে সজাগ রয়েছে সরকার। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। সাম্প্রতিক ইরান ইসরায়েলের সংঘাতে উত্তেজনা এখন পুরো মধ্যপ্রাচ্যে। আর তাই এই অঞ্চলে কর্মরত প্রায় 28 লাখ বাংলাদেশি প্রবাসী শ্রমজীবীর কপালে চিন্তার ভাঁজ।
বাংলাদেশের সবচেয়ে বড় বাজার মধ্যপ্রাচ্য পরিস্থিতির দিকে বিশেষ দৃষ্টি জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার। সংগঠনটির মহাসচিব মনে করেন উদ্ভূত পরিস্থিতির কারণে কাজ হারাতে পারে অনেকেই। ভেরি ডিফিকাল্ট ফর আজ এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করা, কারণ আমাদের ফিনান্সিয়াল একটা বড় রকমের শর্টেজ রয়ে গেছে। ইন্টারন্যাশনাল কমিউনিটির মধ্যে যে যদি ভয়েস রেজ, কারণ আমরা যে সেন্ডিং কান্ট্রি হিসেবে আমাদের একটা বড় রাইট রয়ে গেছে, সেটা যদি সেখানে জায়গায় যদি এইসব জায়গাগুলো তোলা সম্ভব হয়, যে এই ধরনের এই জব ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে, ইকোনমিক প্রবলেম হয়ে যাবে, এবং আমরা অ্যাজ এ সেন্ডিং কান্ট্রি উইল সাফার লট। সো এই যে হিউম্যান একটা বড় হয়ে যাবে, এই ক্ষেত্রে আমার মনে হয় অবশ্যই ফান্ড মিনিস্ট্রি এই ব্যাপারে কার্যকর ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি। 90 দশকের শুরুতে ইরাক কুয়েত যুদ্ধের উদাহরণ টেনে অভিবাসন বিশেষজ্ঞ সিয়ারা আবরার বলছেন এবারও অনেক শ্রমিক কাজ হারাতে পারেন। এই অবস্থায় সরকারকে এখনই সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। এফেক্টিভ কূটনীতির মাধ্যমে এবং এই শ্রমবাজারকে যেন আমরা ধরে রাখতে পারি এবং আরও যেন সামনের দিকে এগিয়ে নিতে পারি এই মধ্যপ্রাচ্যে, তার জন্য এবং যে বিভিন্ন এই বোথ প্রাইভেট সেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্ট এবং ইন্টার গভর্নমেন্টাল কোঅর্ডিনেশনের মাধ্যমে সেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কোঅর্ডিনেশন করে অবশ্যই এখানে মানে আমাদেরকে নিতে হবে, উদ্যোগ আমাদেরকে নেওয়া দরকার। এই মধ্যপ্রাচ্যের বাজারগুলো যদি এখানে বিপর্যয় হয়, তাহলে অবশ্যই এখানে বিকল্প বাজারের ক্ষেত্রে আমাদের যথেষ্ট যত্নশীল হওয়া দরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। এখানে কোনো সমস্যার কারণও নেই, এটার কোনো প্রভাবও ফেলবে না। আমার মনে হয় আমাদের যে সম্পর্ক আছে মধ্যপ্রাচ্যের সাথে সেটা বহাল থাকবে এবং শ্রমবাজারও ঠিক থাকবে। প্রতিমন্ত্রী জানান এরই মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে কাতার, দুবাই, ওমান সহ সৌদি সরকারের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। দর্শক, ধানমন্ডিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ব্রিফ করছেন, আমরা সরাসরি সেখানেই চলে যাচ্ছি। 15 বছর 24 পর্যন্ত ক্ষমতা, বাংলাদেশের 75 পরবর্তী ইতিহাস লক্ষ্য করুন যে আওয়ামী লীগের এই 15 বছরে সরকারের ধারাবাহিকতা ছিল, এখন এখানে ছিল বলে অসাংবিধানিক পথে ক্ষমতা দখল এখানে সম্ভব হয়নি। গত 15 বছরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে অবৈধভাবে ক্ষমতা দখল করা কারো পক্ষে সম্ভব হয়নি। ধারাবাহিকভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে দেশে বিস্ময়কর উন্নয়ন হচ্ছে, বিদেশে সম্মান মর্যাদা উন্নয়ন অর্জনে বাংলাদেশের হাইট উচ্চতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচ্চতা অনেক বেড়েছে এবং সেটা দেশের সম্মানকে আরো বড় করেছে। উপজেলা নির্বাচনে স্বজনদের বিষয়ে যে সিদ্ধান্ত দিয়েছেন সেখানে যদি কেউ কারেন্টলি আপনি থেকে থাকেন তাদের বিষয়ে উপজেলা নির্বাচন তো নির্বাচন, কারেন্টার বর্তমান বা অতীত সেটা তো ওইভাবে বলা হয়নি। বলা হয়েছে নিকটজনেরা, এমপি মন্ত্রীদের স্বজনরা তারা নির্বাচন থেকে যারা করছে তারা সরে দাঁড়াতে
এবং যারা ভবিষ্যতে করতে চায় তাদেরকেও এই নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে। অলরেডি যারা এই প্রক্রিয়ার মধ্যে অলরেডি আছে তাদের তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং অ্যাকর্ডিংলি তালিকা প্রস্তুত হচ্ছে। আপনি প্রত্যাহারের ডেটটা শেষ হোক, তার আগে কি করবেন? প্রত্যাহারের তারিখ তো 22 তারিখ, তো সেটা তো আজকে হলো 20 তারিখটা আসুক, তারপর প্রশ্ন। নির্দেশনার মধ্যে কোনো ব্যর্থকতা নেই। নির্দেশনার মধ্যে এটাকে দুইভাবে ব্যাখ্যা করার কোনো বিষয় নেই। নির্দেশনা একটাই দেওয়া হয়েছে এবং সেটা ফলো করতে হবে। দর্শক, ধানমন্ডি কার্যালয়ে ব্রিফ করছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। প্রতিনিয়ত বাড়তে থাকা মূল্যস্ফীতি পাল্টে দিচ্ছে সাধারণ মানুষের জীবনযাত্রার মান। খাদ্যাভ্যাস থেকে প্রতিনিয়ত কমছে পুষ্টিকর খাবার, বাড়ছে সরকারের ব্যয়, যা মেটাতে হচ্ছে সাধারণ জনগণকে। চলতি বছর ব্যয় মেটাতে ব্যাংক থেকে 1.5 লাখ কোটি টাকা ঋণ নেবে সরকার। বিশ্লেষকরা বলছেন এতে ক্ষতিগ্রস্ত হবে ব্যক্তিখাত, বিনিয়োগ, আমদানি রপ্তানি সহ সর্বক্ষেত্র। বিস্তারিত আমেনা প্রণামীর প্রতিবেদনে। মহাখালী স্থানীয় বাসিন্দা সাইফ একজন বেসরকারি কর্মকর্তা। বাজারের প্রতিনিয়ত বাড়তে থাকা পণ্যমূল্য যে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বলছিলেন সে কথা। খরচ হচ্ছে কিন্তু মাসে 20,000 টাকা খরচ হচ্ছে, কিন্তু আমার 2,000 টাকা আমার স্যালারির থেকে বেশি খরচ হচ্ছে। বাসা ভাড়া সহ আমার কিন্তু 12,000 টাকা চলে যাচ্ছে, তারপর আমার কাছে থাকে 6,000 টাকা। এখন এই 6,000 টাকাতে আমি নিজে চলবো নাকি বাজার করব না কি করব, আমি সেটা দিব। গরুর মাংস কিনে খাওয়া তার কাছে এখন এক প্রকার বিলাসিতা। এখন কিভাবে কিনবো? একটা গুঁড়া দুধের দাম এখন 550-600 টাকা, যেটা আমার স্যালারিতে হয় না। আমি মাছ মাংস তো মাসে দেখা গেছে হয়তো 2-1 খাওয়া হয়, এর বাইরে কিন্তু হয় না। 1.5 বছরের বেশি সময় ধরে দেশে বিরাজ করছে উচ্চ মূল্যস্ফীতি। সীমিত আয়ের মানুষ রীতিমতো হিমশিম খাচ্ছেন, ফলে খাদ্যাভ্যাস থেকে কমছে প্রতিনিয়ত পুষ্টিকর খাবারের তালিকা। ভাবে যে টাকা বেতন পাই তা দিয়ে আমার ঘর ভাড়া এবং বাজার খরচ করতে আমার টাকা শেষ হয়ে যায়। র মেটেরিয়ালের খরচ, এরপর যে শ্রমিকদের বেতন, সব মিলিয়ে দেখা যাইতেছে যে এক সময় যে দেখা যাইতেছে এটার প্রাইস বেড়ে যাইতেছে। মনে করেন 500 টাকা বেতন বাড়িতে দিলে 4 জন খানে আলা, এতে সংসার চলে না আমার। সবজি কিনতে গেলে 50 টাকা, যদি 500-700 টাকা গাড়িতে লাগবে, বাজার গেলে লাগে 1000 টাকা। বর্তমানে আল্লাহ ডাল ভাত কোনো রকম খাওয়ায়। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে মার্চের সার্বিক মূল্যস্ফীতি আগের মাসের তুলনায় 14% বেড়ে দাঁড়িয়েছে 9.81%। খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে 9.87%, আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 9.64%। আর গ্রামের তুলনায় শহরের মূল্যস্ফীতির চাপ বেশি। অর্থনীতিবিদ ডাক্তার আসানিচ মনসুর বলছেন মূল্যস্ফীতির চাপ সাধারণের ঘাড়ে বেশি পড়ছে। সরকার ব্যয় বেশি করছে, সরকারের ব্যয়টা মেটাচ্ছে কাই? জনগণ। ইনফ্লেশন ট্যাক্সের মাধ্যমে। ইনফ্লেশন যখন হয় তখন বাড়ির দাম বেড়ে যায়, জমির দাম বেড়ে যায়, সম্পদশালীরা আরো ধনী হয়ে যায়। মূল্যস্ফীতির এই উচ্চ হারকে দেশে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বড় হুমকিও বলে মনে করেন এই বিশ্লেষক। সেভিংস হচ্ছে ব্যাংকে খাতে এই বছর 1.5 লক্ষ কোটি টাকা, 10% গ্রোথ হচ্ছে। 15 লক্ষ কোটি টাকা, 10% হচ্ছে 1.5 লক্ষ কোটি টাকা। সরকারি তো পুরোটা নিয়ে নেবে, ব্যক্তিখাত কিছু পাবে না। তো এই পরিস্থিতি তো কোনো দিনও সৃষ্টি হয়নি বাংলা ইকোনমির সব অর্থই যদি সরকার তার বাজেট সাপোর্টে নিয়ে নেয়, তাহলে ব্যক্তিখাতের জন্য কি থাকবে কি?
বিনিয়োগ হবে কিভাবে। নিত্যদিনের অতি প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য ভারসাম্যহীনতার কারণে মানুষের দুর্ভোগ শুধু বাড়ছে বলেও জানান ডাক্তার আসানেজ মনসুর। আমেনা প্রোরামি, দেশ টিভি, ঢাকা। অনিয়মে জড়িত হজ এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। যাত্রীদের সঙ্গে কোনো প্রকার বিরূপ আচরণ কিংবা প্রতারণা করলে লাইসেন্স বাতিল সহ কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানান তিনি। শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 4 দিনের হজ যাত্রী প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে এইসব কথা জানান ধর্মমন্ত্রী। এবছর বারবার সময় বাড়িয়েও হজ কোটা পূরণ হয়নি জানিয়ে তিনি বলেন, ডলারের দাম বৃদ্ধির পরও হজের খরচ কমিয়েছে সরকার। এবার 1,27,198 জনের কোটা থাকলেও সরকারি এবং বেসরকারিভাবে হজে যাচ্ছেন 85,257 জন। টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধির পরও আমরা গত বছরের তুলনায় 1 বছর সাধারণ হজ প্যাকেজের খরচ কমিয়েছি, যার পরিমাণ সরকারিভাবে 1,04,178 টাকা। অনেকে বাইরে বলে যে এত রেট এত বেশি হলো, এই হলো সেই হলো, বহু কিছু বলে। গত বছর চাইতে আমরা রেট কমাইতে পেরেছি, এটা আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। ওখানেও আপনারা কমপ্লেন দিতে পারবেন, এসেও আপনারা কমপ্লেন দিতে পারবেন। এবার প্রত্যেকটা আমরা হিয়ারিং করি এবং তাদের যার যতটুকু শাস্তি পাওয়া দরকার ততটুকু আমরা দিই। সংবাদ দুপুরে আরো থাকছে। চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে এবার মিশা ডিপজল ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা, মান উন্নয়নে কাজ করার অঙ্গীকার। উচ্ছেদ অভিযান চালিয়েও সরকারি বাড়ি থেকে নামানো যাচ্ছে না 5 বছর আগে অবসরে যাওয়া এক অতিরিক্ত সচিবকে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক থাকাকালীন এলিফ্যান্ট রোডের বাড়িটি নিজের নামে বরাদ্দ নেন তিনি। 2018 সালে চাকরি থেকে অবসরে গেলেও বাড়ি ছাড়তে করছেন নানা টালবাহানা। নূপুর মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানীর এলিফ্যান্ট রোডে 10 কাঠা জমির উপর নির্মিত দোতলায় এই বাড়ির বাসিন্দা সরকারের একজন সাবেক অতিরিক্ত সচিব, নাম আশরাফুল ইসলাম। 2017 সালের চাকরি থেকে অবসরে গেলেও সরকার থেকে বরাদ্দ বাড়িটি তিনি ছাড়েননি এখনো। বারবার নোটিশ দিয়ে ব্যর্থ হয়ে সম্প্রতি বাড়ি খালি করতে চালানো হয় উচ্ছেদ অভিযান। তবে অজানা কারণে অভিযানকারী দল বাড়ি খালি না করেই ফিরে যান। অবসরের পরে যে সময়টা দেওয়া হয় সে সময় তো ওনাকে দেওয়া হয়েছে। এখন বর্তমানে উনি কিভাবে আছেন এটা অফিস বা উনি বলতে পারবেন, আমি আসলে ডিটেলস এতটা বলতে পারবো না। ঈদের পর 1 সপ্তাহের মধ্যে বাড়ি ছাড়ার কথা বলে গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি দেন সাবেক এই কর্মকর্তা। তবে ঈদের পর 1 সপ্তাহ পেরিয়ে গেলেও বাড়ি ছাড়ার কোনো লক্ষণ দেখা যায়নি। উল্টো মিডিয়াকে দেখে দরজা আটকে দেন বাড়ির সদস্যরা। এ বিষয়ে গণপূর্তের পরিচালক অবশ্যই বলছেন, বাড়ি দখলে রাখার আইনত কোনো সুযোগ নেই আশরাফুল ইসলামের। জানান দ্রুত সময়ের মধ্যে বাড়ি খালি করা হবে। সরকারি দপ্তর, আমরা সরকারি কর্মকর্তা যিনি চাকরিরত তাকে বরাদ্দ দিতে পারি, যিনি অবসরপ্রাপ্ত তার অনুকূলে বরাদ্দ রাখতে পারি না। সেই বিবেচনা থেকে দীর্ঘকাল অতিবাহিত হওয়ার কারণে এবং অনেক বকেয়া ভাড়া জমে যাওয়ার কারণে তাকে আমরা উচ্ছেদের সিদ্ধান্ত নিই। উচ্ছেদ করার কার্যক্রম যখন চলমান ছিল তখন সেই অবস্থায় উনি মাননীয় মন্ত্রীর কাছে এসে সময় প্রার্থনা করেন। মাননীয় মন্ত্রী বলছেন যে ঈদ এবং ঈদ পরবর্তী 7 থেকে 10 দিন সময় দিয়ে তারপরে উচ্ছেদ করার জন্য। তবে এই বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে মিশা সওদাগর সভাপতি ও মনোয়ার হোসেন ডিপজল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 21 সদস্যের কমিটিতে তাদের প্যানেল থেকে নির্বাচিত হয়েছে 18 জন, আর প্রতিদ্বন্দ্বী কলি নিপুণ পরিষদ থেকে 3 জন নির্বাচিত হয়েছে। চলচ্চিত্রের মান উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন নির্বাচিতরা। সানোয়ার সনির ক্যামেরায় আরো জানাচ্ছেন এনআই নাহিদ। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে 2024-26 মেয়াদে নেতৃত্ব দেবেন মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল প্যানেল। বিএফডিসি প্রাঙ্গণে শিল্পী সমিতি কার্যালয়ে শুক্রবার সকাল 9:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত চলে ভোট গ্রহণ। উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করেন 475 জন।
উৎসাহ উদ্দীপনায় সবার অংশগ্রহণে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে নির্বাচন। নির্বাচনে এসে কিন্তু সবার সাথে দেখা হয়, একটা মিলন মেলা। আমরা শিল্পীরা চাই যে প্যানেল যেন সবসময় আমাদের পাশে থাকে। তাদের যে ভালোবাসা আমরা পেয়েছি এর প্রতিদান আমরা সবসময় দিয়ে যাব। আমি একদম ক্ষুদ্র একটা মানুষ, আমার ভালোবাসা বিলিয়েছি আর ভালোবাসার বিনিময়ে তারা আমাকে প্রতিদান দিয়েছেন। সুযোগ পেলেই মানুষ সম্পর্ক খারাপ করে ফেলে। তো যাই হোক, সবকিছু ঠিক ছিল, একটা চমৎকার নির্বাচন হয়েছে। রাতভর ভোট গণনা শেষে ভোরে ফলাফল ঘোষণা করেন শিল্পী সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। সভাপতি একটি পদ জনাব মাহমুদ কলি পেয়েছেন 170 ভোট, মিশা সওদাগর 265 ভোট পেয়ে নির্বাচিত। 21 সদস্যের কমিটির মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক সহ 18টি পদেই নির্বাচিত হয়েছে মিশা ডিপজল পরিষদ থেকে। জয়ী হয়ে চলচ্চিত্র ও শিল্পের উন্নয়নে সবাইকে নিয়ে পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি নবনির্বাচিত সভাপতির। আমরা ইনশাআল্লাহ এই যে জয় এত সুন্দর একটা রেজাল্টকে আমরা মেনে নিলাম। আমরা সবাই এক, জাগ্রত হোক বিবেক। এদিকে কলি নিপুণ পরিষদ থেকে জয় পেয়েছেন 3 জন। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন এবং সদস্য পদে সনি রহমান ও পলি নির্বাচিত হয়েছেন। শিল্পীরা আমাকে এত সম্মানিত করেছেন, আমি যেটা আমার চিন্তার বাইরে ছিল। 21 সদস্যের কমিটির এই নির্বাচনে 6 জন স্বতন্ত্র সহ 2টি প্যানেল থেকে 48 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার 570 জন। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরো থাকছে। যুক্তরাষ্ট্র থেকে আরো $100 কোটি যুদ্ধাস্ত্র কিনছে ইসরায়েল। ফিলিস্তিনের পশ্চিম তীরের নূর শামস শরণার্থী শিবিরে অন্তত 5 ফিলিস্তিনি নিহত। পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাদ্য সরবরাহে অনিয়মের অভিযোগ উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগ সাজশ করে মাসের পর মাস নানা অনিয়ম করে খাদ্য সরবরাহ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সব অনিয়ম জেনেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। পঞ্চগড় থেকে সহকর্মী রাশিদুজ্জামান বাবুর পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। সরকারি হাসপাতালগুলোয় ভর্তি রোগীদের সুচিকিৎসা, সুষম খাদ্য ও নিরাপত্তা নিশ্চিতে সরকার প্রতি বছর বাজার দর অনুযায়ী দরপত্র আহ্বান করে। এক্ষেত্রে নিরূপণ করা হয়েছে প্রতি রোগীর দৈনন্দিন খাবার তালিকা। পঞ্চগড়ের বোদা উপজেলায় সরকারি হাসপাতালে প্রতিদিন খাবারে 175 টাকা বরাদ্দ থাকলেও রোগী ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে পাচ্ছে 100 টাকা। দীর্ঘদিন ধরে একই ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ পাওয়ায় তারা কর্তৃপক্ষের সাথে যোগ সাজশ করেই খাবার পরিবেশনে অনিয়ম করছে। রোগীদের খাদ্য তালিকায় সকালে পাউরুটি, কলা, ডিম, দুপুরে ভাত, সবজি, মাছ অথবা মুরগি এবং রাতে ভাতের সাথে মাছ সবজি দেওয়ার নিয়ম থাকলেও দেয়া হচ্ছে নিম্নমানের অপর্যাপ্ত খাবার। যেটি খাবার দেয় ওরা আমরা বাসায় খাই না, এটা দেয় তো ব্রয়লার মুরগি, আমরা তো ব্রয়লার মুরগি বাড়িতেই খাই না। এখানে মাছ দিছিল আর ব্রয়লার মুরগি দিছিল, পরিমাণে খুব কম। সপ্তাহে 2 দিন খাসির মাংস দেওয়ার কথা থাকলেও তার দেখা মেলে কালে ভদ্রে। এছাড়া বিশেষ দিনে উন্নত খাবার দেওয়ার কথা বলা হলেও তার যথাযথ ব্যবস্থা করা হয় না। নিম্নমানের খাবার, অস্বাস্থ্যকর খাবার, যেমন যে খাসির মাংস দেওয়ার কথা থাকলেও সেইখানে ব্রয়লার মাংস এবং পচা মাছ, যেগুলো মেনুর মধ্যে নাই, কিন্তু সেগুলোই পরিবেশন করা হয়। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। আমি আপনাদের কাছে অভিযোগের প্রেক্ষিতে আমি তদন্ত করব যে অ্যাকচুয়ালি কতটুকু মাংস দেওয়া হয়েছে এবং চার্ট অনুপাতে যতটুকু মাংস দেওয়ার কথা যদি না দেওয়া হয় বা কম দেওয়া হয় সেই অনুপাতে তার বিল হিসেবে কম দেওয়া হবে। হাসপাতালে মান ও সঠিক পরিমাণ বজায় রেখে খাবার পরিবেশনের প্রত্যাশা রোগী, স্বজন সহ সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে পাবনার ঈশ্বরদীতে 2 গ্রুপের সংঘর্ষে খায়রুল ইসলাম নামের একজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার শাহাপুর ইউনিয়নের চর গড়গুড়ি আলহাজ মোড় এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে প্রতিপক্ষের একজনের বাম হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনায় আরও 20 জন আহত হয়েছেন। তাদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রুপের লোকজনের কথা কাটাকাটি হয়। এর জেরে শুক্রবার বিকেল 3:30টার দিকে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র থেকে আরও 100 কোটি মার্কিন ডলারের যুদ্ধাস্ত্র কিনছে ইসরায়েল। বাইডেন প্রশাসন ইসরায়েলের সঙ্গে নতুন এই অস্ত্র চুক্তি করার বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। এই চুক্তির আওতায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে ট্যাঙ্কের জন্য গোলা, সামরিক যান ও মর্টারের গোলা পাবে। এদিকে শুক্রবার ইরানের ইস্পাহান শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। পশ্চিম তীরে তুলকার্ম শহরের নূর শামস শরণার্থী শিবিরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছে অন্তত 5 ফিলিস্তিনি। 34 ঘন্টার বেশি সময় ধরে চলছে এই অভিযান। গাজায় 6 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে 34,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা। 6 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত মানুষের সংখ্যা 34,000 ছাড়িয়ে গেছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। আহতদের সংখ্যা ছাড়িয়েছে 75,000। শুক্রবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী গেল 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন 1/2 ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও 1/2। গেল কয়েকদিন ধরে দেশটির বিভিন্ন প্রান্তের শরণার্থী শিবিরগুলোতে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার থেকে 34 ঘন্টার বেশি সময় ধরে পশ্চিম তীরের তুলকারাম শহরের নূর শামস শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে আসছেন তারা। এতে ঘটেছে হতাহতের ঘটনা। 1/2 বেশি সাজোয়া ট্যাঙ্ক নিয়ে অভিযানে আসে ইসরায়েলি বাহিনী। শুক্রবার স্থানীয় সময় সকালে শিবিরের কাছে রাস্তা ও ফুটপাত বুলডোজার দিয়ে ধ্বংস করতে দেখা যায় ইসরায়েলি সেনাদের। এদিকে শুক্রবার গভীর রাতে আবারও শিবিরে হামলা চালানো হয়। এ সময় আহতদের চিকিৎসা সেবার জন্য আসা অ্যাম্বুলেন্স শিবির এলাকায় ঢুকতে বাধা দেয় আইডিএফ। অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় রয়টার্স। গাজায় ইসরায়েলি বর্বরতা শুরুর আগে থেকেই পশ্চিম তীরে সহিংসতা চালিয়ে আসছেন ইসরায়েলি সেনারা। যুদ্ধ শুরুর পর থেকে শরণার্থী ক্যাম্পগুলোয় ইসরায়েলিদের অভিযান আরও বেড়ে গেছে। সম্প্রতি কয়েকটি অভিযানে 4 শতাধিক সাধারণ ফিলিস্তিনি সহ অন্তত 13 হামাস যোদ্ধা নিহত হয়। আহত হয়েছে হাজার হাজার মানুষ। তবে এ বর্বরতার শেষ কোথায় তা জানে না কেউই। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। পশ্চিমবঙ্গ, মণিপুর সহ কয়েকটি রাজ্যে বিক্ষিপ্ত সহিংসতা ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোট গ্রহণ। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশটিতে প্রথম ধাপে ভোটার উপস্থিতি ছিল গড়ে 60%। এদিকে ভোটের নিরাপত্তায় রাজ্য পুলিশকে বাদ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত রায়হান কবির শুভ্রের ডেস্ক রিপোর্ট। উৎসাহ, উদ্দীপনা আর উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোট গ্রহণ। স্থানীয় সময় শুক্রবার সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচন কমিশন জানিয়েছে গড়ে ভোট পড়েছে প্রায় 60%। ভোটার উপস্থিতির দিক দিয়ে এগিয়ে পশ্চিমবঙ্গ। এ রাজ্যের 3টি আসনে গড়ে ভোট পড়েছে 77.57%, আর সর্বনিম্ন ছিল বিহারে 47.49%। ভোট শুরু হতেই তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ, এজেন্টকে অপহরণ সহ নানা ঘটনায় উত্তপ্ত হতে থাকে পশ্চিমবঙ্গের কোচবিহার। ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বিজেপির ক্যাডারের মতো কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। They are using central force as their party cadre. I condemned it. Why? In Kuchbihar election, only the central forces are working, not even the state force, only from armed police and only armed police from the central government, CAPF and state police, only one home guard. Why? এদিকে প্রায় 1 বছর ধরে অশান্ত মণিপুরের 2টি আসনে ভোট শুরু হতেই পূর্ব ইম্ফল জেলায় থংজুতে দুষ্কৃতিকারীরা একটি কেন্দ্র সম্পূর্ণভাবে তছনছ করে দেয়। ওই ভোট কেন্দ্রের 4টি ইভিএমই ভেঙে ফেলা হয়। তবে নির্বাচন কমিশনের দাবি, বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট গ্রহণ শান্তিপূর্ণ হয়েছে। Elections are the most beautiful expression of India's democracy. Nothing like voting.
ECI and lakhs of its officials have worked very hard over last 2 years to make your voting experience peaceful, comfortable and pleasant. রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এবারের ভোটের ফলাফলে মোদির রাজনৈতিক আধিপত্য আরও পোক্ত হবে। জয়ী হলে দেশটির প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর তৃতীয় মেয়াদে ক্ষমতা ধরে রাখা দ্বিতীয় নেতা হবেন তিনি। বেশিরভাগ জরিপেও মিলছে সেই পূর্বাভাস। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ আর টি20 বিশ্বকাপ সামনে রেখে শুরু হয়েছে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। শনিবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয় ক্যাম্প। এই ক্যাম্পের মধ্য দিয়ে প্রায় 2 দশক পর দেশের ক্রিকেটাররা বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফেরেন। ভোর 6টায় শুরু হয় ফিটনেস টেস্ট। জাতীয় দলের রাডারে থাকা 35 জন ক্রিকেটার এই টেস্টে অংশ নেন। সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজ সহ কয়েকজন ছিলেন না। টাইগার নতুন কন্ডিশনিং কোচ এবং ট্রেনার নাথান কিয়েলির অধীনে প্রথমবার ফিটনেস টেস্ট দেন ক্রিকেটাররা। হালকা রানিং করার পর ট্র্যাকে 1600 মিটার দৌড়ে অংশ নেন ক্রিকেটাররা। রানিং শেষে টাইগারদের দেশি ট্রেনার ইফতেখারুল ইফতি জানান ক্রিকেটারদের ফিটনেস ভালো আছে। এই পর্যায়ে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। তীব্র খরতাপে পুড়ছে সারা দেশ, কোনো সুখবর দিতে পারছে না আবহাওয়া বিভাগ। তাপ প্রবাহ না কমা পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় এসএমডি বন্ধ। ইরান ইসরায়েল উত্তেজনায় মধ্যপ্রাচ্যে শ্রমবাজার নিয়ে শঙ্কা স্থিতিশীল রাখতে পদক্ষেপের পরামর্শ, সংকট দেখছে না সরকার। উচ্চ মূল্যস্ফীতি পাল্টে দিচ্ছে জীবনযাত্রা, ব্যয় মেটাতে সরকারি ঋণে ক্ষতিগ্রস্ত হবে ব্যক্তি খাত, বিনিয়োগ বাণিজ্য নিয়ে শঙ্কা। ডলার মূল্য বৃদ্ধির পরও হজের খরচ কমিয়েছে সরকার, বললেন ধর্মমন্ত্রী। অনিয়মে জড়িত এজেন্সির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। এবং সরকারি বাড়ি থেকে উচ্ছেদ অভিযানের পরও টনক নড়েনি অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের, বাড়ি ছাড়তে নানা টালবাহানা। এই ছিল এখনকার সংবাদ দুপুর। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।